আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। দেখেন ভাই, গণ আন্দোলন আর বিপ্লব দুটো ভিন্ন জিনিস। গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি। বিপ্লবী সরকার তখনই হইতো যদি আমরা সবাই বন্দুক তুলে নিয়ে উল্টা দিকে গুলি করতাম। শুধু আমাদের 2000 ওরা মেরেছে তা হইতো না, আমরা ওদের 20,000 মারতাম। সেই যুদ্ধ হইতো, বিপ্লব হইতো, তারপর বন্দুক হাতে নিয়ে আমরা বঙ্গভবনে যাইতাম। সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইতো। 1971 সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কারণ 1971 সালে বন্দুক হাতে লাখো বাঙালি যুদ্ধ কইরা আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের ছোট্ট দুঃখ বা বড় দুঃখ যেভাবে বলেন না কেন, 1971 সালে সেই দখল করার পর, দেশ আবার দখল করার পর যারা বন্দুক হাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই। 70-এর নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল। এবং শেখ মুজিবুর রহমান, যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, উনি সরকার প্রধান হয়েছিলেন। এইখানে তার বিরোধিতা করার কিছু নাই, কারণ 70-এর নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই, স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল। যদি শহীদ তাজউদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো 16ই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না। একই সাথে তাজউদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো কমান্ডার থাকতো না। যদি 26শে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে, তাইলে 26শে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান, কোনো অসুবিধা নাই। তাইলে এই জাতি মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, বাংলাদেশ একটা দেশ, এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে, তাজউদ্দিন সাহেব, ওসমানী সাহেব, শহীদ জিয়াউর রহমান, এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য। আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা? শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, শহীদ জিয়াউর রহমান, এমএজি ওসমানী, এদের সবার নাম এক ডাকে আসার প্রয়োজন আছে। শুধু একজনরে সালাম দিবেন, বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছা দিবেন, এইটা আর মানব না। বাংলাদেশের জাতির পিতা, আবারও বলছি, বাংলাদেশের জাতির পিতা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি না। এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে। শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে, আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই। তবে এইটাও বলে রাখি, আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব না। অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার। 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন, তারা যেন এই দেশের দায়িত্ব নেন, এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি। জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। নির্বাচন হলে নির্দিষ্টকালের জন্য হয়, নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ারটেকার সরকার হয় তারাও একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা। গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি,
তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয়। এটা আমাদের সরকার ভাই, আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে। যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা এই 18 কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি, তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের? আমরাই তো আইন। গণতন্ত্র মানে কি? দেশের জনতার যেটা প্রয়োজন, যেতে দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা, দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন। তাহলে আমরাই যদি আইন হই, তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বইলা আমরা মনে করি না।